আইমান মৃদু স্বরে চিৎকার করে উঠল, গমগমে গলায় বলল, এখন রাখবে না, কথা আছে। আনিকার মেজাজ খারাপ হচ্ছে। পড়া রেখে এই ফালতু ছেলেটার সাথে বকবক করার ইচ্ছা ওর নেই। ভারী গলায় প্রশ্ন করল, বলুন কি কথা? কি করছো? আনিকা কটমট করে জবাব দিল, আপনার সাথে কথা বলছি। আইমান উচ্চ আওয়াজে হেসে ওঠে। আনিকার গা জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজ নিয়ে জিজ্ঞেস করে, আপনার আর কিছু বলার আছে? নয়তো আমি রাখছি। আইমান তুরন্ত উত্তর দেয়, রেখো না, আমার সাথে কথা ছাড়া আর কি করছো সেটা বলো। পড়ছি। ডিনার করেছো? না। কখন করবে? সেটা আপনাকে বলতে হবে? অবশ্যই। কেন বলবো? তুমি আর আমি তো একই। ডার্লিংকে রেখে একা একা কিভাবে খাই বলো? রাতের বেলা মতিভ্রম হলে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটেন। আইমান ঠোঁটিলিয়ে হাসল। মোহনীয় কণ্ঠে বলে, কয়লার উপর দিয়ে হাঁটার দরকার নেই। তোমাকে দেখলে মতিভ্রম এমনিতেই কেটে যাবে। আনিকা আর আইমান একে অপরের সাথে কথা জুড়ে দিয়েছে। আইমান উচ্ছ্বসিত হয়ে কথা বলে যাচ্ছে, আর আনিকা সেই সকল আজাইরা প্যাচাল চুপ করে শ্রবণ করছে। আইমান ইচ্ছে করে এমন এমন অদ্ভুত কথাবার্তা বলছে যা আনিকাকে রাগিয়ে দিচ্ছে। আনিকার রাগান্বিত হয়ে বলা কথাগুলো আইমান খুব এনজয় করছে। খুক খুক শব্দ তুলে অবিরত কেসে চলেছে সানাউল্লাহ। কাশির চোটে বুকে ব্যথা করছে। হাত দিয়ে বুক ডলছেন, কাজ হচ্ছে না। ব্যথাটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তৃষ্ণা পেয়েছে তার, গলাটা শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নিতে চাইলেন, কিন্তু সফল হলেন না। সিলভারের গ্লাসটা হাত ফসকে পড়ে গেল। ফ্লোরে পড়ে টুংটাং আওয়াজ তুলল। সেই প্রতিধ্বনি আনিকার কর্ণগোচর হলো। ভাবুক চিত্তে আইমানের সাথে কথা বলা চলমান রেখে বাবার রুমে প্রবেশ করল। মুহূর্তেই সারা মুখ আতঙ্কে ছেয়ে গেল। মুঠো হতে মোবাইলটা আশ্রে নিচে পড়ে যায়। আনিকার তনু মন কনকনে শীতের মতো থরথর করে কেঁপে উঠল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, বাবা! হসপিটালের বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আনিকা। মেয়েটার গাল বেয়ে ক্রমাগত নোনা পানি গড়িয়ে পড়ছে। জোরে জোরে শ্বাস টানছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে মুখে লেপ্টে আছে একরাশ অন্ধকার। হৃৎপিণ্ডটা ভয়ে দ্রুত গতিতে লাফাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাচ্ছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ ফুঁড়ে গুনগুন শব্দ করে বেরিয়ে আসছে। তার পাশে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আইমান। আস্তে করে আনিকার পাশে বসে দ্বিধা নিয়ে কাঁধে হাত রাখলো। ভেবেছিল আনিকা ঝাড়ি মেরে হাত সরিয়ে দিবে, তবে সে দিল না। আইমানকে অবাক করে দিয়ে তার বুকে কপাল ঠেকিয়ে ঠুকরে কেঁদে উঠল মেয়েটা। থমকে গেল আইমান, বিস্ময়ে কিং কর্তব্য বিমর্ষে। হাটের বাম পাশে ধরাস ধরাস করছে। আনিকার একটুখানি ছোঁয়ায় পুরুষালীর শরীরটা মৃদু কম্পনে কেঁপে ওঠে। হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে ফেলল সে। অধরে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। চোখ খুলে হাত উঠিয়ে আদুরে সমেত আনিকার মাথায় রাখলো। ভরসা স্বরূপ বলে উঠল, চিন্তা করো না আঙ্কেল, দ্রুতই ঠিক হয়ে যাবে, আল্লাহকে ডাকো। তখন আনিকা সানাউল্লাহ রুমে এসে দেখে তিনি বুকে হাত চেপে বিছানায় তড়পাচ্ছেন। চোখ উল্টে কেমন ছটফট করছেন, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবার এরকম অবস্থা দেখে সজোরে চিৎকার করে উঠেছিল মেয়েটা। দৌড়ে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে ফেলেছিল। মোবাইল নিচে পড়া সত্ত্বেও কল কাটেনি, বন্ধও হয়নি। উপাস হতে আইমান উদ্বেগ সমেত হ্যালো হ্যালো বলেই চলছিল, কিন্তু আনিকার থেকে উত্তর স্বরূপ কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। একা মেয়ে হয়ে এই রাতে অসুস্থ বাবাকে নিয়ে কোথায় কিভাবে যাবে, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। ব্যাকুলতা চিত্তে যা মাথায় এসেছে সেটাই করেছে। সরিষার তেল গরম করে বাবার বুকে মালিশ করে দিয়েছে। পানির গ্লাস মুখের সামনে ধরলেও তিনি পানি পান করতে সক্ষম হলেন না। ঠোঁট দুটো বাঁকিয়ে মুখের পানি পড়ে গিয়ে গলা বুক ভিজে গিয়েছে। আনিকা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে আইমান এসে ওদের বাড়িতে উপস্থিত হয়। আনিকার গলা ছেড়ে কান্নায় আইমানের বক্ষস্থলে চিনচিনে ব্যথা অনুভব করছে। দিক বেদিক ভুলে মিনাকে ইম্পর্টেন্স কাজ আছে বলে রাতের বেলা বাসা থেকে বেরিয়ে আনিকাদের বাড়িতে চলে আসে। সানাউল্লাহর শরীরের অবস্থা বেগতিক দেখে
আশেপাশে কয়েকজনকে ডেকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো হসপিটালে। আয়মান নিজেদের বাড়ির গাড়ি করে এসেছিল, সেজন্য এক্সট্রা গাড়ি ভাড়া করার প্রয়োজন হয়নি। হসপিটালে পৌঁছা আয়মানের পরিচিত সিনিয়র একজন ডক্টরের সাহায্যে সানাউল্লাহর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। ক্রন্দনরত অবস্থায় ভাঙা গলায় আনিকা বলে উঠল, আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আয়মান সান্ত্বনা দিতে পারল না। ডক্টর এখনো বের হয়নি। কি হয়েছে সানাউল্লাহর বা কি হতে চলেছে বোঝা মুশকিল। তবুও আনিকাকে সামলাতে বলল, ভরসা রাখো, আঙ্কেলের কিছুই হবে না, আমি আছি তোমার পাশে, তুমি একা নও। আনিকা ভেজা চোখে তাকায়। নিষ্প্রভ শান্ত চাউনি তার। শ্যামলাটে মুখশ্রী কেমন প্রাণহীন দেখাচ্ছে। কান্নার প্রকোপে ফুপানোর দরুন ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। কম্পমান ঠোঁটের দিকে চোখ পড়তেই আয়মানের ঘোর লেগে যাচ্ছে। চটজলদি নজর ফিরিয়ে নিল সে। শুষ্ক ঢোক গিলল। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর মাস্ক খুলে বেরিয়ে আসলেন। আনিকা উঠে ডক্টরের কাছে এসে আতঙ্কিত মুখে ভীতি গলায় জিজ্ঞেস করল, আমার বাবা ঠিক আছে তো? ডক্টর নিশ্চুপ রইলেন। আনিকার ভয় বৃদ্ধি পেল। কাতর গলায় পুনরায় জানতে চাইল, কথা বলছেন না কেন? আমার বাবা? আইমান এসে আনিকার পাশে দাঁড়ায়। এই ডক্টর বোবা হয়ে আছে কেন? তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করল, কি সমস্যা ডাক্তার? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনার চুপ থাকায় আমাদের চিন্তার পরিমাণ বাড়ছে। আপনি কি সেটা বুঝতে পারছেন না? ডক্টর ধীর গলায় জবাব দিলেন, পেশেন্টের হার্টের সমস্যা। খোদার কাছে শুক্রিয়া, মারাত্মক ক্ষতি হয়নি। তিনি মেবি অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সবসময় হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আনিকা চোখ বুঝে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। মুখ থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। ছটফটিয়ে বলে উঠে, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দিব। ডক্টর মুচকি হেসে বললেন, কোনো পেমেন্ট করতে হবে না, আইমান আপনাদের পেমেন্ট করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজকে এই বাড়িতে নিয়ে যেতে পারবেন। আনিকা উৎফুল্লতা সমেত বলে, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আয়মানের দিকে। আয়মান হাত দিয়ে মাথা চুলকায়, এদিক ওদিক নজর ঘুরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে না জানাতে। ডক্টর আয়মানের কথা অগ্রাহ্য করে বলে দিলেন, আচ্ছা আনিকা আবার ভাববে না তো আয়মান ওদের উপর দয়া দেখাচ্ছে? উল্টোপাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আয়মান এসব ভাবনায় মশগুল তখন আনিকা তার ভাবনায় ছেদ গঠিয়ে মৃদুস্বরে বলে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, ব্রিডার পাহাড় সমান আকাঙ্ক্ষা, চাউনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগ বুঝে চেয়ে নেব। আনিকা ম্লান হাসল। কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, অপেক্ষায় থাকলাম। চলো আঙ্কেলের সাথে দেখা করে আসি। 20 রাত করে আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমের পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি ঠিক বুঝে উঠতে পারছে না। আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে। মোম প্রথমে একটু সরে যায়, লজ্জায় মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সেই উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রে স্পন্দিত হয়ে ওঠে। মোমের চোখে চোখ রেখে আগুন নিরেট স্বরে বলে ওঠে, এই মুহূর্তটায় আমি তোমাতে বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দিল, ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ বিভাজনে উতাল পাথাল ঢেউ হানা দিয়েছে। এই ঢেউয়ের তোপ শিথিল করতে তার মোমকে প্রয়োজন।
আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকলো। মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লজ্জা রাঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘোর লাগা গলায় বলে, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম, আমার কোমলমতি। মোম চোখ খিচে বন্ধ করে নিল। সময়ের পলকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলো চঞ্চল কিশোরের মুখশ্রীতে। ভারী নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ অষ্টপুট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেলল। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ পেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত নেমে যায়। এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নেয়। মোমের নরম শরীর যেন পুরোপুরি আগুনের বাহুডোরে আবদ্ধ হয়ে যায়। আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়। নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করবে। নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়নে সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়। আগুনের ঠোঁটের কোমল স্পর্শে মোম আরো বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে ফেলছে। আগুন মোমের গলা থেকে ওড়না সরিয়ে সেটাই ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটি শ্বাস যেন একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো। তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা যেন আগুনের প্রতিটি স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের উপর উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে, যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটি মুহূর্তে মোমকে আরো গভীরভাবে অনুভব করতে চায়। আগুন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে। নিঃশাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধৈর্যরা এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল। থুতনিতে গাঢ় করে চুমু খেলো। অপেক্ষা করল না। মুহূর্তের মধ্যে দুজনের ঠোঁট যুগল একত্রে মিলিত করে দিল। মোম দম খিচে আগুনের সিল্কি চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হাত বাড়িয়ে অন্য টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বউয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্কি শরীরটার সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের উপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে। খামচে ধরেছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তিও ছাড় দিল না। এই রাত যেন, এই মুহূর্ত কেবল প্রেমে উন্মাদনায় থাকা দুই নরনারীর জন্য থেমে গিয়েছে। আর তাদের হৃদয়ের ভাষাই এখানে একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরাবধি যাত্রা থেমে নেই। যেন সময়ের বাধা পড়েছে। তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা। আর একে অপরের অস্তিত্বে ভাষা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা আর আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠেছে। সকালবেলার কোমল ছলমলে রোদ যেন জ্যোৎস্নার মতো এক ফালি সোনালি রোদ্দুর মনের গহীনে লুকায়িত সত্তায় সুখকর অনুভূতি জাগায়, যা সকলকে উজ্জীবিত করে। ভ্রমণের দ্বিতীয় দিনটা মোমের নিকট অন্যরকম লাগছে। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছে সে। প্রাণবন্ত সতেজতায় ঘেরা সকালটা খুব করে অনুভব করছে। লম্বা শ্বাস টেনে ভারীকে নিঃশ্বাস ছাড়ল। ভোরের অল্প স্বল্প রোদের ঝলকানি গায়ে লাগায় বেশ আরাম লাগছে। কাঁধে স্পর্শ পেয়ে মোম পেছন ফিরে তাকায়। আগুন দাঁড়িয়ে আছে, ভ্রুযুগল কুচকানো, চোখে মুখে একরাশ বিরক্তিকর ছাপ স্পষ্ট। হঠাৎ করে কি হলো মানুষটার, যে মুখটা এমন করে রেখেছে? মোম বুঝতে সক্ষম হলো না। হাতে থাকা ফোনটা মোমের নিকট এগিয়ে দিল। শান্ত কণ্ঠে জানালো, মা ফোন করেছে, কথা বলো। মোম নিল। আগুন গটগট কদমে রুমে চলে গেল। ফোন কানে ধরতেই ওপাশ হতে মিনা উচ্ছ্বসিত কণ্ঠে শুধালেন, ভালো আছো মোম? মোম অধর জোড়া প্রসারিত করে হেসে জবাব দিল, জি মা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। কেমন ঘোরাঘুরি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মা,
কোনো অসুবিধা হচ্ছে না। সকালে খেয়েছো? জি, আগুন খেয়েছে? উনি কফি ছাড়া আর কিছু খাননি। সময় মতো আগুনকে খেতে দিও। চাইলেও তো জোর করে খাওয়াতে হবে। ছেলেটা সকালে বেশিরভাগ নাস্তা করতে চায় না, নিয়মিত করে না। খেলে শরীর খারাপ করবে। জি, আমি খেয়াল রাখবো। কি করছো? তেমন কিছু না। ভালো থাকো। সোনারগাঁও থেকে ফিরে আসার পর আমাদের সাথে এসে দেখা করে যেও, ভালো লাগবে। জি। রাখছি এখন, হ্যাঁ? তোমার শ্বশুরকে নাস্তা দিতে হবে। মোম সম্মতি প্রকাশ করলো। ওদের কথা বলার মাঝে আগুন হাতে তোয়ালে নিয়ে মোমের পাশে এসে দাঁড়িয়েছে। মোম ফোন কান থেকে সরিয়ে চোখ তুলে চায়। আগুনের হাতে তোয়ালে দেখে অবুঝ গলায় শুধালো। এটা দিয়ে কি করবেন? আগুন শক্ত চাউনি নিক্ষেপ করলো, ধমকে বলল, গোসল করে ভালোভাবে চুলের পানি মুছুনি কেন? চুলের পানিতে পিঠের জামা ভিজে কি অবস্থা হয়েছে সেদিকে কোনো খেয়াল আছে? যদি ঠান্ডা লেগে যায়। দিন দিন বড় হচ্ছ আর বুদ্ধিশুদ্ধি বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস পাচ্ছে। মোম দেখল সত্যি চুল হতে ফোঁটা ফোঁটা পানির কণা নিচে পড়ছে। ইতিমধ্যে বারান্দার ফ্লোর কিছুটা ভিজে গিয়েছে। মোমের মুখটা চুপসে গেল। আগুন যত্ন নিয়ে নিজ দায়িত্বে ব্যস্ত হাতে মোমের ভেজা চুল মুছে দিচ্ছে। মোম মুচকি হাসল। আগুনের থেকে পাওয়া এই ছোট ছোট যত্নটুকু মোমের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। আনন্দের দোলা দিয়ে ওঠে তার হৃদয়ে। আগুনের দিকে আর চোখে চেয়ে মিনমিন করে বলে, ভালো করেই মুছেছিলাম, তবুও যে পানি থেকে যাবে বুঝতে পারিনি। আগুন কোনো প্রতি উত্তর করল না। চুল মুছে সুন্দর করে চুলগুলো তোয়ালের সাহায্যে পেঁচিয়ে দিল। মোম পুনরায় মিহি কণ্ঠে বলে, পরবর্তীতে আর এমন হবে না। এখন থেকে সতর্কতার সহিত খেয়াল রাখবো। আগুন এই বিষয়ে আর কথা বাড়ালো না। রাশভারী গলায় বলে উঠল, রেডি হতে শুরু করো, সকলে মিলে কিছুক্ষণের মধ্যেই ঘুরতে বের হবে। রাগ করেছেন? আগুন ভ্রুকুচকে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে ফেলল। চওড়া গলায় জানতে চাইল, রাগ করবো কেন? মনে হলো। আগুন রুমে গিয়ে গায়ে গেঞ্জি জড়ালো। ব্যাগ থেকে ছোট্ট আয়নাটা বের করে চুল ঠিক করলো। আর চোখে মোমের দিকে দৃষ্টি তাক করে গমগমে গলায় বলে উঠল, আমার তোমার মতো গাল ফোলানোর অভ্যাস নেই, আর না কথায় কথায় রাগ করার অভ্যাস। কথা না বাড়িয়ে ফার্স্ট টু ফার্স্ট রেডি হও। আঙ্কেল, ভিতরে আসতে পারি? দরজায় দাঁড়িয়ে হাসি মুখে কথাটা বলে উঠল আইমান। বিছানায় কাত হয়ে শুয়ে আছে সানাউল্লাহ। দরজায় নজর রাখতেই অধর কোণে হাসি ফুটে ওঠে। মুচকি হেসে বললেন, আয়মান, এসো এসো, ভিতরে এসো। অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আইমান এগিয়ে গেল। চোরাচুকি উকি ঝুঁকি মেরে এদিক ওদিক নজর বোলালো। কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসলো না। দাঁড়িয়ে আছো কেন? বসো। সম্মুখের চেয়ারটা দেখিয়ে দিলেন। আইমান বসল। সানাউল্লাহর স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করলো। দুজনের মধ্যে অল্প সময়েই ভাব হয়ে গিয়েছে। আনিকার কথা জানতে আইমানের ঠোঁটজোড়া নিষ্পিস করছে। দ্বিধাবোধ হচ্ছে তার কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা। তখনই সানাউল্লাহ হাঁক ছেড়ে ডাকলেন, আনিকা, চা নাস্তার ব্যবস্থা করো, বাড়িতে মেহমান এসেছে। আইমান স্বভাব সুলভ হেসে বলে ওঠে, এত ব্যস্ত হবেন না, ভার্সিটি আছে, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। ভাবলাম যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাই। সেটা বললে তো শুনবো না। তোমার জন্য ব্যস্ত হতেই হবে। তুমি আমার যা উপকার করলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আইমান ফট করে মুখ ফসকে বলে ফেলে। সবই আপনার মেয়ের খাতিরে। সানাউল্লাহর কথাটা স্পষ্ট শুনতে পেলেন। ভ্রু উঁচিয়ে শুধালেন, আমি না থাকলে মেয়ে আসতো না। ভেবেছিলাম মানবতা দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে। এখন দেখছি আমার মেয়ের জন্য এরকম চিন্তাধারার ছেলেকে তো আমি আমার মেয়ের জামাই করব না। আইমানের টনক নড়ল। হাস্যজ্জ্বল মুখটা নিমিষেই থমথমে হয়ে গেল। সাফাই দেওয়ার ভঙ্গিতে দ্রুত ঠোঁট নেড়ে জবাব দিল, মানে আঙ্কেল, হয়েছে কি, আপনার মেয়েকে তো আমি চোখে হারাই, সেজন্য সবসময় যাই বলতে চাই। আপনার মেয়ে আমার প্রতিটি কথার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। সানাউল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, যেদিন আমাদের বাড়িতে আসলে কোনো ভনিতা ছাড়াই সোজাসাপটা জানিয়ে দিয়েছিলে তুমি আমার মেয়েকে ভালোবাসো। রাস্তায় ঘটা সকল ঘটনা জানিয়েছিলে। তোমার সরল সবলীল
স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করেছিল। তবে এর মধ্যে তুমি আমাকে একটা মিথ্যা কথা বলেছিলে। আইমান শুষ্ক ঢোক গিলল, জিভ ধারা ঠোঁট বিজিয়ে প্রশ্ন করল। সেটা কি? সানাউল্লাহ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। এটাই যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমি কষ্ট পাবো বা আমার ভয়ে সে কথা স্বীকার করছে না। আইমানের মুখে অমাবস্যা নামলো। এই লোক আবার পোল্ট্রি খাবে না তো? আদৌ তার কাছে মেয়ে বিয়ে দিবে তো? কত কষ্ট করে ভংচং বুঝিয়ে আনিকার বাবাকে নিজের দিকে টেনেছিল, যাতে ভদ্রলোক আইমানের প্রতি সন্তুষ্ট হয়ে নিজে আনিকাকে রাজি করিয়ে তার হাতে তুলে দেয়। এখন সবকিছু জলে চলে যাবে না তো? মিনমিন করে বলে উঠল। আপনার মেয়েকে নিজের করে পাওয়ার জন্য কথাটা বলেছিলাম, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি সত্যিই আনিকাকে পছন্দ করি। আইমানের কণ্ঠে কাতরতা, ছেলেটার মুখটা পানসে হয়ে গিয়েছে। সানাউল্লাহ শব্দ করে হেসে উঠলেন। আইমানের কাঁধে হাত রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন। আমার মেয়ের সুখ আমার কাছে সব। মা মরা মেয়ে আমার জীবনের আদর্শে যত্ন সহকারে কোলে পিঠে করে বড় করেছি। আমি সব সময় চেয়েছি এমন একজন আমার মেয়ের জীবন আসুক যে আমার মেয়ের মন থেকে চাইবে। আমার মেয়ে যেমন সেটা হাসিমুখে মেনে নিয়ে তাকে সকল পরিস্থিতিতে আগলে রাখবে। আমার মেয়ে যদি তোমার সাথে থাকতে চায় আমি কোনো দ্বিমত করব না। আইমান এক লাফে বসাত হতে উঠে দাঁড়ায়। উৎফুল্ল চিত্তে সানাউল্লাহকে ঝাপটে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে বলে। আমার সোনা ময়না হবু শ্বশুরমশাই, আপনি শুধু আমার হাতে হা মেলাবেন, বাকিটা আমি সামলে নেব। আপনার মেয়ে খুব শীঘ্রই আমার প্রেমে পড়লো বলে। এত জোরে ধরায় সানাউল্লাহর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শক্তি প্রয়োগ করে ঠেলে সরিয়ে দিলেন আইমানকে। লম্বা শ্বাস টেনে কটমট করে বলে উঠলেন। মেয়ের বিয়ে দেওয়ার আগে অক্কা পাইয়ে দিয়েছিলে। আইমান ফিচেল গলায় জবাব দিল। চিন্তা নেই, নাতি নাতনিদের মুখ দেখার আগে আপনাকে রেহাই দিব না। সানাউল্লাহ চক্ষু হাসলেন। আনিকা চা বিস্কুট নিয়ে রুমে প্রবেশ করলো। চায়ের কাপটা আইমানের নিকট এগিয়ে দিল। আইমান থমথমে মুখে দাঁড়িয়ে পড়ে, ভারী কি গলায় বলে ওঠে। আমাকে যেতে হবে, অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। কাউকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে চলে গেল। আনিকা হাঁ করে তাকিয়ে থাকলো, অবাক হয়েছে ভীষণ। এইভাবে চলে যাওয়ার মানে কি? সকালবেলায় শিক্ষকদের জন্য এই সময়টিতে একসাথে কফি বা চা পান করার সুযোগ মন্দ না, যা একটি সুন্দর বন্ধন তৈরি করে। প্রকৃতির এই শান্ত সময়টিতে তাদের কথোপকথন আর হাসি ঠাট্টা অবিরাম চলে। গরমের সকাল যেন এক নতুন আশা ও সম্ভাবনার প্রতীক, যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন উদ্যমে। এমন সকাল প্রকৃতিগত মানুষের মনে দোলা দেয় এক নতুন দিনের শুরুতে, যা শেখার এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসে। ব্রেকফাস্ট করে সকলে মিলে ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছে। আজকের দিনটা ঘোরাঘুরি করে পার করেছে সকলে। দুপুরের খাবার খাওয়ার পর সামান্য পরিমাণ বিশ্রাম নিয়ে পুনরায় বেরিয়ে পড়েছে ঘোরার জন্য। মাঝে আর একটা দিন রয়েছে, অর্থাৎ কালকের দিনটির পর সবাই সোনারগাঁও ত্যাগ করে আপন নিরে ফিরে যাবে। প্রথমে প্রিন্সিপাল স্যার বলেছিলেন এই ট্যুর 5 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, তবে কিছু কারণে তিনি আজকে জানিয়েছেন আর একদিন পর সবাই বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে। সেজন্য লাস্ট সময়টা সকলে ঘোরাঘুরি করে কাটাতে চায়। সোনারগাঁওয়ের ঐতিহাসিক সৌন্দর্যের মধ্যে দিন শেষে সন্ধ্যার নরম আলোয় মোমার আগুন নিজেদের জন্য আলাদা হয়ে যায়। এক নিরিবিলি জায়গায় এসে থামলো তারা। জায়গাটা এতটাই নিস্তব্ধতা যে আশেপাশে দূর পর্যন্ত জনমানবের দেখা মিলছে না। পাশে চিকন ধারায় অল্প পানিতে বহমান একটি খাল। খালটিতে ছোট ছোট পুঁটি মাছ আপন মনে খেলা করছে। মোম সেদিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। প্রকৃতিতে মৃদুমন্দ বাতাস বইছে। আগুন মোমের পাশে দাঁড়িয়ে মোমের খোপা করা চুল খুলে দিল, নাক মুখ ডুবিয়ে দিল উন্মুক্ত কেশে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। এই মুহূর্তে চুল খোলায় মোমের বিরক্ত লাগছে। বাতাসের তোপে চুল উড়ে এসে মোমের মুখশ্রীতে পড়ছে। আগুন হাত বাড়িয়ে তা কানের পিঠে গুঁজে দিল। মোমকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আগুন এবং মোমের এই সময়টা সত্যিই রোমাঞ্চকর এবং মগ্নকর। বাতাসে মোমের চুলগুলো নৃত্যের মতো দোল খায়। স্নিগ্ধ পরিবেশে এই দুই কপোতির মনে হচ্ছে জায়গাটা বিচিত্র দৃশ্যে ভরপুর, যেন আবার কখনো এখানে আসার সুযোগ হলে
পুরনো গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে। কাঁধে আগুনের উষ্ণ নির্গত গরম নিঃশ্বাস মোমের শরীরে কাঁপন ধরায়। আগুন গভীরভাবে আলিঙ্গন করে রেখেছে মোমকে। ওদের এই সুন্দর মুহূর্তে মোম আচমকা তীব্র আবেগ সমেত বলে ওঠে, মাস্টার মশাই, আমার খুব ভয় করছে। আগুন মোমের কানের লতিতে চুমু দিল। হাতের বন্ধন আরো দৃঢ় করে শান্ত কণ্ঠে শোধালো। ভয় পাওয়ার কারণ? মোম আগের থেকেও কণ্ঠে উদ্বেগ ঢেলে বলে, বুঝতে পারছি না, তবে আমার মন কোনো অজানা ভয়ে ছটফট করছে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, কিন্তু আমার বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। ভয় করছে ভীষণ। মোমের কাঁধে মৃদু কামড় দিয়ে তাকে ঘুরিয়ে মুখোমুখি করল। চোখে চোখ রেখে ভরাট স্বরে আগুন বলল, কিসের ভয়? আমি থাকতে তোমার ভয় পাওয়ার কি আছে? অযথা টেনশন করে তোমার সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিও না। মোম আগুনের বুকে মাথা রেখে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এতটাই জোরে ধরেছে যেন মনে হচ্ছে ছেড়ে দিলে আগুন কোথাও হারিয়ে যাবে। মোমের চোখ দুটো ভিজে উঠেছে। কোনো কারণ ছাড়াই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। আগুন মোমের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। নিজেও অর্ধাঙ্গিনীকে ঝাপটে জড়িয়ে ধরেছে। ফোপানোর আওয়াজ ভেসে আসতেই ভ্রুকুচকে ফেলল। জোর খাটিয়ে মোমকে নিজের থেকে ছাড়িয়ে নিল। মোমের চোখে পানি দেখে ধমকে বলল, অহেতুক কান্নার মানে কি? মেজাজ খারাপ করবে না বলে দিলাম। ধমক খেয়ে মোম ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। নিচের দিকে তাকিয়ে ক্রমশ ফুঁপিয়ে উঠল। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। পুনরায় বুকে টেনে নিল। কপালে প্রগাঢ় চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, কান্নার কোনো নির্দিষ্ট কারণ নেই, অথচ তুমি কাঁদছো। রাগ হবে না? বলো। মোম নাক টেনে টলমল চোখে চেয়ে বলে, কান্না পেলে আমি কি করব? আগুনের বিরক্তির মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মোমকে নিজের থেকে সরিয়ে দিল। গমগমে গলায় বলল, কাঁদো, যত খুশি কাঁদো। তুমি চাইলে কান্না করার কম্পিটিশনের আয়োজন করে দেই, কি বলো? তবে আমার থেকে দূরে সরে গিয়ে যতক্ষণ মন চায় কাঁদো। আমার বুকে থেকে অবান্তর কান্নাকাটি করা যাবে না। নিমিষেই মোমের মুখটা চুপসে গেল। গাল ফুলিয়ে আগুনকে ফেলে সম্মুখে হাঁটা ধরল। আগুন হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে চেয়ে রইল। মানেটা কি? কারণ ছাড়া উল্টোপাল্টা কাজ করবে, আর ধমক দিলেই অভিমান করে থাকতে হবে। এই কোন জ্বালায় পড়ল আগুন? রাগটুকু হজম করে মোমের পিছু চলল। সন্ধ্যার শেষ সময়ে জায়গাটা গভীর সমুদ্রের মতো শান্ত থাকলেও হঠাৎ করে পরিবেশটা শোরগোলে ভরে উঠেছে। হুট করে কোথা থেকে একদল মানুষ এসে আগুনের চারপাশে ঘিরে ধরেছে। মানুষগুলোর মুখ রং তুলি দিয়ে বিভিন্ন পশু পাখির চিত্র আঁকা। চেনা অসম্ভব এই মুখোশের আড়ালে তাদের আসল চেহারা কি? মানুষগুলোর আচরণ কাজকর্ম দেখে এমন মনে হচ্ছে যেন তারা জোকার সেজেছে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য। কেউ উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কেউ নাচানাচি করছে, কেউ সোনার গাঁয়ের স্থানীয় খেলা প্রদর্শন করছে। এদের দেখে আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। আগুনের অভিমানী বউ এদের দেখলে নিশ্চয়ই খুশি হবে। তার কোমল মতিকে মানানো সহজ হবে। এই ভিড়ের মাঝে আগুন গলা উঁচিয়ে মোমকে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পারছে না। এইটুকু সময়ের ব্যবধানে কোথায় চলে গেল মেয়েটা? আগুনের রাগ হচ্ছে। এমনিতেই জায়গাটা মোমের জন্য নতুন, তার উপর এখন মোমের টিকিটটাও নজরে আসছে না। না বলে কোথাও যেতে নিষেধ করেছিল, তবুও মেয়েটা আগুনের চোখের আড়াল হয়ে গেল কোন সাহসে? আদর দিয়ে মাথায় তুলে ফেলেছে। একবার হাতের কাছে পাক তেরামি করার স্বাদ আগুন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। মোমের নিঃশ্বাস আটকে আসছে। নিঃশ্বাস নিতে না পারে চোখ দুটো বড় বড় হয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। ফর্সা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। ঘামে ভিজে ক্ষুদ্র শরীরটা জবুথবু হয়ে গিয়েছে। একটু শ্বাস নেওয়ার জন্য নিষ্পাপ শরীরটা ছটফটিয়ে উঠছে, কিন্তু পারছে না। কেউ একজন শক্তি প্রয়োগ করে তার মুখ চেপে ধরেছে। শুধু মুখ নয়, নাসারন্ধ্রের ছিদ্র পথ সহ মুখ চেপে ধরেছে, যার দরুন শ্বাস প্রশ্বাস চালানো মুশকিল হয়ে পড়েছে। মোম মুখ থেকে হাত সরানোর চেষ্টা করছে, একটু শ্বাস নেওয়ার আশায়। হাতের মালিক ছাড়ছে না। মোমের ভীতিকর নেত্রদয়ে জলকণা জমা হয়ে টপাটপ গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে। শোরগোলের আওয়াজে মোম ঘাড় ঘুরিয়ে আগুনের দিকে তাকাতেই অনেকগুলো মানুষদের দেখতে পেয়েছিল। পা চালিয়ে আগুনের নিকট ফিরে যাওয়ার আগেই কেউ তার মুখ চেপে সেখান থেকে নিয়ে আসে। মেয়েটা চিৎকার দেওয়ারও সময় পায়নি। নির্দিষ্ট স্থানে এনে আগন্তুক মোমের মুখ থেকে হাত সরিয়ে নিল। মোম লম্বা শ্বাস টানল। দ্বিতীয়বার শ্বাস ত্যাগ করার সময় পেল না।
আগন্তুক তাকে সজোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। জায়গাটা পাহাড়ি এলাকা নয়, তবে মোম বর্তমানে যেখানে আছে সেখানটা অন্য এলাকার তরুণ তুলনামূলক উঁচু। এখান থেকে নিচে পড়ে গেলে মৃত্যু না হলেও হাত পা ভাঙার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি নিচে পাথরখণ্ড থাকে তাহলে পাথর খণ্ডে মাথায় আঘাত পেয়ে মৃত্যুও হতে পারে। কিছু সংখ্যক গাছপালা রয়েছে। গাছপালা বিশাল আকৃতির, গাছের শিকড় মাটি উপড়ে ভেসে উঠেছে। ধাক্কার চোটে মোম গিয়ে বড়সড় একটা গাছের শিকড়ের উপর মুখ থুবড়ে পড়ে গেল। মুহূর্তে ক্ষীণ স্বরে মা বলে চিৎকার করে উঠে। শিকড়ে কপাল লেগে থেতলে গিয়েছে। গল গল করে তরতাজা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। কোমল ঠোঁটের সাথে দাঁতের সংঘর্ষ লেগে নিজের ঠোঁট কিঞ্চিত কেটে গিয়েছে। সেখান থেকেও চুয়ে চুয়ে ফোটা ফোটা রক্তকণিকা বের হচ্ছে। থুতনির নিচের অংশ একটু থেতলে গিয়েছে। ব্যথায় মোমের শরীর অবশ লাগছে। মোম নিভু নিভু চোখ তুলে চায়। আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না। রাবারের তৈরি মুখোশের আড়ালে তার মুখ লুকিয়ে। আগন্তুক ধূপধাপ পা ফেলে মোমকে টেনে তুলল। নরম হাতে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোমের দুগালে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের চোটে মোমের কান গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে গালটা ছিঁড়ে গেছে। মোম গালে হাত দিয়ে আস্তে ধীরে চোখ তুলে চায়। আগন্তুক পুনরায় মোমকে আঘাত করতে উদ্যত হতেই মোম নিজের পাতলা শরীরের বল প্রয়োগ করে তাকে ধাক্কা দেয়। আগন্তুক নিজে পড়ে যায়। সেই সাথে মাথায় আটকানো মুখোশটাও খুলে যায়। আগন্তুক এক আকাশ সমান রাগ নিয়ে তাকায়। আগন্তুকের মুখটা দেখে মোম চমকে ওঠে। বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকলো কিয়ত পরিমাণ। কণ্ঠে অবিশ্বাস ঢেলে বলে, আপনি? আগন্তুক উঠে দাঁড়ায়। হাত দিয়ে গা থেকে ময়লা ছেড়ে ফেলে। মোমের দিকে চেয়ে হো হো করে হেসে ওঠে। তাচ্ছিল্য হেসে বলে, চিনতে পেরেছিস? তাহলে ভাবতে পারিনি তুই আমাকে চিনতে পারবি। মোম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানতে চাইল, আমাকে এখানে এনেছেন কেন? কি চাই? তোর মৃত্যু। কি ক্ষতি করেছি আমি আপনার? ক্ষতি তো করেছিস, অনেক বড় রকমের ক্ষতি। তুই মরে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। মোম ব্যথায় কাতরাতে থাকে। চোখের পানি সমেত বলল, আমাকে যেতে দিন। আমার মাস্টার মশাই জানতে পারলে আপনাকে ছেড়ে কথা বলবে না। আগন্তুক চওড়া হাসি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, হাসুক তোর মাস্টার মশাই, সে এসে তোকে জীবিত দেখতে পারবে না। তোর জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোর জন্য প্রতি মুহূর্তে আমার হৃদয়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমার হৃদয়ের দহন কমাতে মরতে তো তোকে হবে। বলেই মোমের পায়ে জুতো দিয়ে চেপে ধরল। চিৎকার দেওয়ার আগেই আগন্তুক পুনরায় মোমের মুখ চেপে ধরে। মোম আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আগন্তুকের একটি পা খাদে ছিল বলে উল্টো পড়ে যায় সে। মোম আঘাত পাওয়া পা টেনে টলতে টলতে সামনের দিকে অগ্রসর হয়। মনে চড়িনে বাঁচার শেষ চেষ্টা করতে চাইছে। আজ ভাগ্য বোধহয় সহায়তা করতে চাইছে না। মোমের অস্তিত্ব বিলুপ্ত করতে সেও উঠে পড়ে লেগেছে। আগন্তুক উঠে এসে মোমের গলা চেপে ধরে। মোম আগন্তুকের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সফল হলো না। মোমের যতটুকু শ্বাস চলছিল এবার যেন সেটাও বন্ধ হবার উপক্রম। পিট পিট করে আশেপাশে নজর বুলায়। চোখ দুটো তার আগুনকে খুঁজছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। কিছুক্ষণ আগেও তা আগুন মোমকে বলেছিল, চিন্তা করো না, আমি আছি। আমি থাকতে ভয় কিসের? তাহলে এখন কোথায় সে? কেন আসছে না মোমকে বাঁচাতে? মোম তো ভয় পাচ্ছে। নাকি কথা দিয়ে কথার খেলাফ করতে চাচ্ছে সে? মোম শুষ্ক ঢোক গিলছে। গলাটা শুকিয়ে আসছে। অত্যন্ত নিচু আওয়াজে ক্ষীণ স্বরে বলে উঠল, মাস্টার মশাই কোথায় আপনি? আপনার মোম হারিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে তার, যন্ত্রণায় বুক ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আপনি আসুন না, এসে আপনার কোমলমতিকে বাঁচিয়ে নিন না। আর কিছু বলার শক্তি পাচ্ছে না মোম। শরীর সায় দিচ্ছে না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কণ্ঠনালী চেপে ধরায় শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। বাঁচার জন্য শেষবারের মতো কাতর গলায় আকুতি নিয়ে জানাই, দয়া করে আমাকে যেতে দিন। আমার বাবা অসুস্থ। আমার মৃত্যু তিনি মেনে নিতে পারবেন না। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি। নির্দয় আগন্তুকের পাষাণ বক্ষে একটুও মায়া হলো না, বরং পৈশাচিক হাসি হেসে হাতের জোর আরও বাড়িয়ে দিল। বিশুদ্ধ রক্ত গড়িয়ে মোমের মুখ, গলা, হাতে লেগে আছে।
গায়ের জামা ওড়নার একাংশ রক্তে মাখামাখি অবস্থা। মোম শরীর ছেড়ে দিয়েছে, শরীরে বিন্দু মাত্র শক্তি অব্যাহত নেই। চোখের সামনে আজরাইল রূপে আগন্তুককে দেখে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে সে। আর তো কিছু করার নেই। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বাবা মা ছোট্ট বোনের মুখশ্রী ভেসে উঠছে বারংবার। মোম মরে গেলে মোমের বাবা মা পাগল হয়ে যাবে। বড় আদরের মেয়ে কি না, আর মায়ের গায়ের গন্ধ পাবে না। মায়ের বুকে মুখ লুকিয়ে সুখ খোঁজা হবে না। বাবার গলা জড়িয়ে কত শত আদরে বায়না করা হবে না। ছোট্ট বোন মুনিয়ার আপু আপু বলে ডাক্তার শোনা হবে না। শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, ময়ূরী আপুর বড় বোনের মতো ভালোবাসা আর পাওয়া হবে না। শাশুড়ি মা কত আশা নিয়ে বলেছিলেন বাসায় ফিরে যেন তাদের সাথে দেখা করে, সেটাও আর সম্ভব হবে না। আর আর মোমের মাস্টার মশাই, তার বুকে মাথা রেখে প্রশান্তি নিঃশ্বাস নেওয়া হবে না। আচ্ছা, মোম মরে গেলে কুমড়ো মার্কা লোকটা কি আবার বিয়ে করবে? পারবে তার কোমলমতিকে ভুলে যেতে? মোমের জন্য কষ্ট পাবে কি তার মাস্টার মশাই? মোমের পরে যে আসবে কুমড়োটার জীবনে, সে কি মোমের মতো আগুনকে মানিয়ে নিতে পারবে? লোকটা যা রাগী, কথায় কথায় ধমক দেয়, সে কি সহ্য করে থাকতে পারবে? দ্বিতীয় কাউকে পেয়ে লোকটা কি মোমকে ভুলে যাবে? মোমের জন্য রাখা সকল আদর ভালোবাসা তাকে দিয়ে দিবে কি? নাকি মোমের জন্য দেবদাস হয়ে সিনেমার হিরোদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? এত যন্ত্রণার মধ্যেও রক্তে ভরা দন্তপাটি বের করে এক পেশে হাসল মোম। চোখ দুটো খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। নিঃশ্বাস তো নিতে পারছেই না। হাঁ করে কোনো রকমে একটু শ্বাস টানলো। মুখে কথা ফুটল না, অস্পষ্ট শব্দে বিড়বিড় করে আওড়ালো। আমাদের পথ চলা হয়তো ওই পর্যন্তই ছিল মাস্টার মশাই। আপনার সাথে আরো অনেক বছর বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য আমাদের সহায়তা করতে নারাজ। আপনার কোমলবতী ডাকটা খুব মিস করব। এই নামে আর কাউকে ডাকবেন না, কিন্তু বলে দিলাম, এই নামে শুধু আমাকেই ডাকবেন। আপনার বুক জমিনে নিশ্চিন্তে মাথা রেখে আর ঘুমানো হবে না। আপনার পারফিউম এখন থেকে পুরো 1 মাস যাবে। সপ্তাহ খানেকের মধ্যে শেষ হয়ে যাবে না। আর কেউ বক বক করে আপনার কান ঝালাপালা করে দেবে না। আমার আর পরীক্ষা দেওয়া হবে না। আপনি কত কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াছিলেন, পরীক্ষা না দিয়ে বিদায় নিতে হচ্ছে। যখন আমাদের পরীক্ষা শুরু হবে, আমার বয়সী মেয়েদের দেখে একদম মন খারাপ করবেন না, সব সময় হাসবেন। আপনার হাসিটা আমার ভীষণ পছন্দ। আমি দূর থেকে আপনাকে দেখব। ভালোবাসি মাস্টার মশাই, অনেক অনেক ভালোবাসি আপনাকে আমি। বাতাসের তাণ্ডবে বস্তু মোমের উপর আগুনের জ্বলন্ত শিখা যেমন ধপ করে নিভে যায়, ঠিক তেমনি মনুষ্য মোমের অস্পষ্টভাবে চঞ্চল কিশোরীর বলা কথাটাও ধপ করে নিভে গেল। ভাগ্যের চাকা এত নিষ্ঠুরতম কেন? আগুনের কোমল মতির নিষ্প্রাণ প্রাণটা এই সোনারগাঁওয়ের মাটিতে ত্যাগ করতে হলো এই দুই ভালোবাসার দম্পতিকে। আরও কিছু সময় একসঙ্গে রাখলে কি খুব ক্ষতি হয়ে যেত? তখনই কোথা থেকে চিরন্তন সত্যভাগ্য ভেসে আসে। এটাই তো প্রকৃতির নিয়ম। জন্ম থাকলে মৃত্যু অনিবার্য। মৃত্যু মনে করিয়ে দেয় জীবনের অস্থিরতা এবং সময়ে নিরবচ্ছিন্ন প্রবাহের কথা। অথচ সুখের সাগরে ভেসে থাকা মানুষ মৃত্যুর মতো সত্য এবং ছোট্ট শব্দ বলে বেমালুম ভুলে যায়। পৃথিবী ছাড়া এর পরে যে নিঃশব্দ অন্ধকার একটি দুনিয়া আছে, সেই সমগ্র প্রক্রিয়া আমাদের মানব অস্তিত্বের একটি গভীর প্রতিচ্ছবি, সেটাও স্মরণে রাখে না। সন্ধ্যায় শোরগোল কাটিয়ে ধরণীর বুকে রাত্রি নেমেছে। গোলনের কিঞ্চিত রক্তাভা আলো সরে গিয়ে চারপাশে অন্ধকার ছেয়ে গিয়েছে। ছোট বড় পক্ষীকুল ডানা ঝাপটিয়ে নিজ আবাসস্থলে ফিরে যাচ্ছে। কোলাহলপূর্ণ পরিবেশ নিমিষে নিস্তব্ধতায় ভরে গিয়েছে। এই শুনশান নীরবতা পরিবেশে মোমের গোঙানির আওয়াজ ভেসে আসছে। মাটিতে কারো পায়ের দাপাদাপির শব্দ, সেই সাথে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার খচখচে আওয়াজ। শব্দ অনুসরণ করে রাফি এদিকটাই ছুটে এলো। সন্ধ্যার সময় শেষে রাত্রি নামছে, অথচ আগুন মোমের দেখা নেই। ভিন্ন শহরে চোর ডাকাতের অভাব নেই, তাই প্রিন্সিপাল স্যার রাফিকে সাথে করে আরও একজন সিনিয়র প্রফেসরকে ওদের খোঁজার জন্য পাঠিয়েছিলেন। রাফি সিনিয়র প্রফেসরকে বলল দুজন দুদিকে গেলে তাদের খুঁজে পাওয়া সহজ হবে। সেজন্য দুজন দুদিকের রাস্তা ধরে আগুন মোমকে খুঁজে চলেছে।
রাফিরা যেখানে ছিল তার থেকে 30 মিনিটের দূরত্বে শুনশান নিরিবিলি প্রাকৃতিক লতাপাতায় ঘেরা একটা জায়গা আছে। খুঁজতে খুঁজতে রাফি এদিকেই এসেছে। আর তক্ষুনি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। রাফি সামনে যতটা এগুচ্ছে শব্দের প্রখরতা ততটাই বৃদ্ধি পাচ্ছে। জায়গাটাতে তেমন আলোর ঝলকানি দেখা নেই, তবে আবছা অন্ধকারাচ্ছন্ন জায়গাটাতে চারপাশের ক্ষুদ্র আলোক রশ্মি হানা দিয়েছে। রাফি দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতাহাতির দুটি ছায়ামূর্তি দেখতে পেল। পা চালিয়ে দ্রুত ছুটল সেদিকে। যদিও সবকিছু আবছা আবছা দেখাচ্ছে, তবুও মৃদু আলোতে মোমের মুখ আর ড্রেস চিনতে একটুও ভুল হলো না। এদিকে এসেই রাফির চোখ ছানাবড়া হয়ে গেল। কেউ একজন মোমের গলা চেপে আছে, আর মোম গলা হতে হাত ছাড়ানোর জন্য রীতিমতো তড়পাচ্ছে। থেমে থেমে সমান তালে গুঁগিয়ে যাচ্ছে। কণ্ঠনালীর মোলায়েম হাড়গুলো যেন মরমর করে ভেঙে গিয়েছে। রাফি সময় ব্যয় না করে কাছে গিয়ে আগন্তুককে পুরুষালী শক্তি খাটিয়ে মোম থেকে ছাড়িয়ে নিল। মোমের শরীর টলছে, গলা ধরে খুব খুব শব্দ তুলে কাশছে আর জোরে জোরে শ্বাস টানছে। এক্ষুনি মাটিতে পড়ে যাবে ভাব। রাফি হাত বাড়িয়ে আবার গুটিয়ে নেয়। অন্যের স্ত্রীকে এভাবে ছোঁয়া কি ঠিক হবে? মোম শরীর ছেড়ে পড়ে যেতে নেয়। সকল দ্বিধাবোধ দূরে ঠেলে মোমের কাঁধ জড়িয়ে এক হাতে আগলে নিল। মোম বহু কষ্টে নিভু নিভু চোখ তুলে আগলে ধরা মানুষটির দিকে চায়। পরিচিত মুখাবয়ব দেখে অধরে কিঞ্চিত হাসির ঝলক মেলে। ভরসা স্বরূপ বুকে সাহসের সঞ্চার হয়। চাউনিতে এক টুকরো আশা জেগে ওঠে। মোমের দিকে এক পলক চেয়ে রাফি মেকি হেসে আমতা আমতা করে সাফাই দিল। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, বাধ্য হয়ে ছুঁয়েছি, নয়তো এক্ষুনি পড়ে যেতেন। আমার ছোঁয়া খারাপভাবে নিবেন না প্লিজ। বয়সে আমি আপনার থেকে অনেক বড়। অস্বস্তি অনুভব করলে বড় ভাইয়ের ছোঁয়া মনে করে একটু মানিয়ে নিন। হ্যাঁ, শুধু কলিকের বউ বলে আপনি আজ্ঞা করছি, নয়তো হাঁটুর বয়সী মেয়েকে আপনি সম্বোধন করতে ইগোতে লাগছে। মোম পলক ঝাপটিয়ে মাথা নেড়ে বোঝালো সে কিছু মনে করেনি। রাফি সন্তুষ্টি হাসলো। হাসি বজায় রেখে জিজ্ঞেস করলো, ভাবি আপনি এখানে কি করছেন? আগুন স্যার কোথায়? মোম উত্তর দেওয়ার আগে আগন্তুক পুনরায় দ্বিগুণ তেজ নিয়ে মোমের নিকট তেড়ে এলো। দূর হতে শুকনো আলোক রশ্মি আগন্তুকের মুখে এসে পড়ল। রাফি আগন্তুকের মুখ স্পষ্ট দেখতে পেল। অমনি হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে নয়নজোড়া বড় বড় করে চেয়ে রইল। অবিশ্বাস ঢেলে বলে উঠল, ডাক্তার ম্যাডাম আপনি? আগন্তুক উত্তর দিল না। তাকে দেখতে পাগল পাগল লাগছে। চুলগুলো খোলা, মুখশ্রী ঘামে ভিজে বেহাল দশা। কিছু চুল মুখের সামনে এসে ঘামের সাথে লেপ্টে রয়েছে। চোখের মনি যুগল বাজেভাবে এদিক ওদিক ঘোরাচ্ছে। বড়সড় মোটা একটা লাঠি দেখতে পেয়ে সেটা হাতে তুলে নিল। মোমকে আঘাত করতে চাইল, কিন্তু পারল না। তার আগেই রাফি লাঠি ধরে একটানে আগন্তুকের থেকে ছিনিয়ে নিয়েছে। রাগ দেখিয়ে থমকে বলল, সমস্যা কি ম্যাডাম? ভাবিকে মারতে চাইছেন কেন? আর আপনি এখানে কি করছেন? আগন্তুক এবারেও নিশ্চুপ। উন্মাদের মতো শুধু ঠোঁট নেড়ে কাপা গলায় আওড়ালো, এই মেয়েটাকে ছেড়ে দিন, আমার ওকে দরকার। ওকে মেরে আমাকে এখান থেকে দ্রুত সম্ভব বিদায় নিতে হবে। রাফি অবাক হয়ে জানতে চাইল, আপনি ওনাকে মারতে চান কেন? কি ক্ষতি করেছে উনি আপনার? আগন্তুক ফুঁসে উঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমার হাতে এত কথা বলার সময় নেই, আপনি সামনে থেকে সরুন, মেয়েটাকে ছেড়ে দিন। রাফি মোমের কাঁধ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে দাম্ভিক সহিত বলল, সরব না, আপনার যা ইচ্ছা করতে পারেন। এত দরদ কেন এই মেয়েটার জন্য? ও তো আপনার আপন কেউ হয় না। তাহলে আপনি বুঝি না এই অপয়া মেয়েটার জন্য সকলের এত দরদ কিসে? কে বলেছে উনি আমার কেউ হয় না? উনি আমার ছোট বোন, আর বড় ভাই হিসাবে আমার কর্তব্য বোনকে রক্ষা করা। রক্তের সম্পর্ক হলেই যে শুধু ভাই হওয়া যায় এমনটা কোথায় লেখা আছে বলুন? আগন্তুক তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, ওর থেকে দূরে সরে দাঁড়ান। অসম্ভব। আমি থাকতে আপনাকে খামোকার একটা আঘাতও ভাবিকে করতে দেব না। আগন্তুক আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই লম্বা চৌড়া বলিষ্ঠ পেটানো শরীরী কাউকে ধূপধাপ পা ফেলে এদিকে আসতে দেখে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মানুষটাকে দেখতে অনেকটা আগুনের মতো লাগছে। আগুন বুঝতে পারলো এটা আগুনই। আগন্তুক বুঝতে পারলো এটা আগুনই।
শব্দ শুনে রাফিও সেদিকে তাকায়। আগন্তুক ঢালু দিয়ে নিচে নেমে সরু রাস্তার পথ ধরল। চোখের পলকে সকলের দৃষ্টির বাইরে চলে গেল। বলিষ্ঠ ছায়া মূর্তি মোম রাফির সম্মুখে এসে দাঁড়ালো। আগুনের প্রতিচ্ছবি দেখে রাফি গমগমে গলায় জিজ্ঞেস করলো, স্যার, আপনারা কোথায় গিয়েছিলেন? রাত্রি নামছে, সেদিকে কোনো খেয়াল আছে? চিন্তা হয় না, বলুন। আগুন থেকে আশান্বিত উত্তর না পেয়ে রাফি হতাশ হলো। ভারী কি নিঃশ্বাস ছেড়ে বলল, চলুন হোটেলে ফিরে যাওয়া যাক। রাফির কথা আগুন কতটুকু শ্রবণ করেছে বোঝা যাচ্ছে না। সে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আবছা ঘোলাটে আলোতে মোমের মুখের দিকে। মোমের মুখশ্রী স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। 1 ঘন্টা ধরে পাগলের মতো খুঁজে চলেছে এই মেয়েটাকে, আর সেই মেয়ে এখানে রাফির সঙ্গে দাঁড়িয়ে আছে। কত বড় স্পর্ধা! মোমের কাঁধে রাফির হাত দেখে মেজাজ আরও বিগড়ে গেল। রাফির বুকে ধাক্কা দিয়ে মোম থেকে দূরে সরিয়ে দিল। কাঁধ হতে হাত সরে যাওয়ার দরুন মোমের শরীর আবার টলছে। শরীরের শক্তি যেন ক্ষয় হয়ে গিয়েছে, যার জন্য নিজ পায়ে ভর ছেড়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আগুনকে দেখে মোমের অর্ধমৃত প্রায় শরীরটা যেন প্রাণ ফিরে পেল। মুচকি হেসে ক্ষীণ স্বরে ঠোঁট নেড়ে কিছু বলতে উদ্যত হলো, কিন্তু সেটা আগুন হতে দিল না। মোমের হাত শক্ত করে চেপে ধরে হাঁটা শুরু করলো। হেঁটে আলোর দিশারে পৌঁছাতেই রাফি খেয়াল করলো মোমের গায়ে রক্ত। আগুন সামনে, তার পেছনে মোম, আর তাদের দুজনের পেছনে রাফি। রাফি মৃদু আওয়াজে চেঁচিয়ে বলল, স্যার, ভাবির গায়ে রক্ত লেগে আছে, দেখুন তো কোথাও ব্যথা পেল? রাফির এই কথাটাও আগুন শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না। গটগট করে পা চালিয়ে সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে সে। আগুনের সাথে পা মেলাতে পারছে না মোম। তার উপর শরীর ভীষণ দুর্বল, গলা ব্যথায় কথা বলতে পারছে না সঠিকভাবে। আগুন মোমের দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, সাথে নেতানো ভঙ্গুর মোমকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। হোটেলের রুমে এসে ঝাড়া মেমের মোমের হাত ছেড়ে দিল আগুন। পুরো রুম অন্ধকারে ঢেকে আছে। সুইচ টিপে সাদা রঙের বাতি জ্বালিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে রাগান্বিত চোখে মোমের দিকে কঠিন দৃষ্টি ফেলল। লাইট জ্বালিয়ে মোমের দিকে ঘুরে দৃষ্টি তাক করতেই সহসা মুখ বিবর বদলে গেল। জ্বলন্ত রাগটুকুন নিমিষেই মিয়ে গেল, গায়েব হয়ে গেল আগুনের কিছুক্ষণ আগের অভিব্যক্তি। থমকে গেল তার হৃৎপিণ্ডের শিরা উপশিরা। স্নায়ুর কোষগুলো যেন অচল হয়ে গিয়েছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। স্তব্ধ হয়ে গেল জলজল করা চাউনি। অবাক লোচনে চেয়ে রইল কিয়ৎকাল। প্রাণহীন শান্ত স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। ললাটের গোঠানো প্রখার ভাঁজ শিথিল হলো। অনিমেষ চেয়ে রইল বিধ্বস্ত হয়ে হেলে দুলে দাঁড়িয়ে থাকা মোমের দিকে। মোমের কপাল, ঠোঁট, থুতনিতে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছে। হাতের তালু, গলা, বুক থেকে কোমর পর্যন্ত জামা তরতাজা রক্তে মাখামাখি অবস্থা। একটা পায়ের পাতার চামড়া ছিলে গিয়েছে, সেখানেও রক্ত জমাট বেঁধে আছে। ফর্সা নরম গালে কারো হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট। গলার চামড়ায় আঙ্গুলের ছাপ, সেই সাথে কিঞ্চিত কালচে হয়ে রয়েছে। ঠোঁটজোড়া শুকিয়ে গিয়েছে, যেন কত সময় ধরে সে আর্দ্রতা শূন্যে ভুগছে। অনেকক্ষণ যাবৎ শ্বাস প্রশ্বাসের গতি রোধ হয়েছিল। ফলাফল স্বরূপ ডাগর ডাগর আখি যুগল ধারণ করেছে টকটকে রক্তিমাভা। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। চুলের আগা পেঁচিয়ে জটলা বেঁধে গিয়েছে। চোখে মুখে রয়েছে একরাশ আতঙ্ক। মোমকে দেখে আগুনের মনে হচ্ছে বহুদিন যাবৎ অনাদর অবহেলায় অত্যাচারিত হওয়া রুগ্ন কোনো মানুষ, যার দেহের একাংশ সুস্থ সবল নেই। শুধু প্রাণ সঞ্চার আত্মাটা দেহের মধ্যে আটকে রয়েছে বলে শরীরের মাংস তরতাজা, নয়তো এই শরীরে মানুষটাকে মৃত ঘোষণা করা হতো। আগুন বিধ্বস্ত মোমের নিকট 2 কদম এগিয়ে যায়। মোমকে স্পর্শ করল না। কিছুটা দূরত্ব বজায় রেখে শান্ত কণ্ঠে শুধালো, কে ছিল? মোম দেয়ালে 1 হাত ঠেকিয়ে কোনো রকম দাঁড়িয়ে আছে। ঘন ঘন শ্বাস টানছে। কথা বলার চেষ্টা করছে, পারছে না। এখনো মনে হচ্ছে কেউ তার কণ্ঠনালী চেপে ধরে আছে। আগুনের ধৈর্য শক্তি কুলোচ্ছে না। অধৈর্য সহিত আগের থেকেও শীতল গলায় জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কে করেছে? সে কে যে তোমাকে আঘাত করেছে? বলো আমায়। মোম ভাবলো কে ছিল সেটা বলে দিলে আগুন তার সামনে গেলে সেই খারাপ মানুষটা যদি আগুনের কোনো ক্ষতি করে
আগুনের কোনো ক্ষতি হোক মোম সেটা মানতে পারবে না, তাই অনেক কষ্টে থেমে থেমে ক্ষুদ্র বুলি আওড়ালো। কেউ ছিল না, হাঁটতে গিয়ে কিছুর সাথে পা লেগে পড়ে গিয়েছিলাম। সেখানে গাছের শিকড়ের ওপর পড়ার ব্যথা পেয়েছি। এতক্ষণের ক্ষয় হওয়া রাগটুকুন পুনরায় দপ করে জ্বলে উঠল। হাত বাড়িয়ে 3 আঙ্গুলে শক্ত করে মোমের চাল চেপে ধরল। ব্যথায় মোমের প্রাণটা বুঝিয়ে এবার বেরিয়েই আসলো। নেত্রদয়ে ঝর্ণার পানির মতো বাড়িধারা নামলো। এতে আগুনের মায়া হলো না, বরং ক্রোধ নিয়ে ঝাঁঝালো গলায় বলল, মিথ্যা বলার অভ্যাস নেই তাহলে বলার চেষ্টা কেন করছো? পড়ে গিয়ে না হয় আঘাত পেয়েছো মেনে নিলাম, কিন্তু গালে গলায় আঙুলের ছাপ আসলো কোথা থেকে? বিভ্রান্ত করার চেষ্টা করছো আমাকে। হয়রানি করে কি মজা পাও তুমি? গত 1 ঘন্টা ধরে তোমার দেখা না পেয়ে আমার কেমন লেগেছিল জানো? আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। অপরিচিত জায়গা, মানুষজন ভালো নাকি খারাপ তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কেউ নিয়ে যেত, হারিয়ে গেলে কিভাবে ফিরে পেতাম? বুঝতে পারো আমার যন্ত্রণা? অনুভব করতে পারো আমার কষ্ট? জানবে কিভাবে? তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টাই করনি। সবসময় পাকনামি না করলে হয় না? কে বলেছিল আমাকে রেখে চোখের আড়াল হওয়ার? আজ যদি তোমাকে খুঁজে না পেতাম, ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তখন বাড়িতে ফিরে তোমার বাবা মাকে কি জবাব দিতাম আমি? আর আমার কি হতো? কিভাবে থাকতাম তোমাকে ছাড়া? শেষের বাক্য দুটি কেমন কাতর গলায় বলল আগুন। মোম ঠোঁট কামড়ে কান্না করছে, কোনো প্রতিউত্তর করল না। মোমের নিশ্চুপতায় আগুনের রাগ আরও বেড়ে গেল। হাতের চাপ আগের তুলনায় দৃঢ় করল। নরম চামড়া ভেদ করে আঙ্গুলগুলো যেন মুখের ভেতর ঢুকে যাওয়ার উপক্রম। মোম ব্যথায় কুকড়ে ওঠে। মনে হচ্ছে এবার সে মরেই যাবে। যতটুকু শ্বাস চলছে এবার সেটাও বন্ধ হয়ে যাবে। এই আগুনের কি মায়া দয়া নেই? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারছে লোকটা? সে কি বুঝতে পারছে না মোমের কষ্ট হচ্ছে? আগুন চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, লাস্টবার জিজ্ঞেস করছি কে ছিল সে? না বললে এর থেকেও শতগুণ যন্ত্রণা আমি তোমায় দিব। আমার রাগ তুমি এখনো দেখোনি মম, আর না আমি তোমাকে আমার রাগের সাথে পরিচয় করাতে চাচ্ছি। ভালো এটাই হবে তার পরিচয়, আমাকে বলো। মোম ব্যথায় টিকতে না পেরে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বলতে বাধ্য হলো। মৃদু স্বরে ব্যথাতুর আওয়াজে বলে, বলছি। আগুন চোয়াল হতে হাত সরিয়ে নিল। গমগমে গলায় বলে, বলো। মোম জিভধারা ঠোঁট ভিজিয়ে ভাঙা গলায় জানালো, নাইমা নামের ওই মেয়েটা, ওই যে আমি আসার পর আমাদের বাসায় একদিন এসেছিল। তারপর আপনাকে নিয়ে হসপিটাল থেকে ফিরে আসার সময় রাস্তায় দেখা হয়েছিল, সেই মেয়েটা। মোম নাইমা তাকে কিভাবে নিয়ে গিয়েছে, কি কি বলেছে, কিভাবে আঘাত করেছে। রাফি সঠিক সময়ে না আসলে আজকে মোম মরেই যেত। সকল কথা একে একে ক্ষীণ স্বরে আগুনকে বলল। আগুন ভাবুক চিত্তে আনমনে প্রশ্ন করল, নাইমা এখানে কি করছে? মোম প্রশ্নটা শুনল। পাতলা রক্তাক্ত অধর জোড়া নেড়ে নেড়ে জবাব দিল, আমি কিভাবে জানবো? আগুনের টনক নড়ল। মোমকে পাল্টা কিছু বলল না, আর না মোমের দিকে ফিরে তাকালো। অল্প ধাক্কা দিয়ে মোমকে সামনে থেকে সরিয়ে দিল। মোম ফ্লোরে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। অপেক্ষা করলো না। আগুন চোয়াল দেওয়ায় শক্ত করে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। মোমকে রেখে থারাম করে দরজা বন্ধ করে কোথাও চলে গেল। যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আগুন, তুই আমাকে দেখেছিস? আমি তো ভাবতেই পারি না। নাইমা উৎফুল্লতা সমেত বলে উঠল। আগুন অবিশ্বাস সহিত গম্ভীর কণ্ঠে বলল, কি করার কথা বলছিস? আগুন নাইমার বাহু শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে লাগলো। নাইমা হাত মোচড়ামুচড়ি করছে। আগুন হাতের চাপারও বাড়িয়ে দিল। নাইমা মৃদু আর্তনাদ করে বলে ওঠে, আগুন, আস্তে ধর, ব্যথা পাচ্ছি। আগুন ভাবলে হীনভাবে জবাব দিল, কেন? আমার স্পর্শ ভালো লাগছে না? তুই চাস না আমার স্পর্শ? চাই, তোর একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি। তাহলে সহ্য করে নে। আমার স্পর্শ অনেক বিষাক্ত। যে সহ্য করে টিকে থাকতে পারে তার জন্য গোলাপ ফুলের পাপড়ির মতো কোমল, আর যে সহ্য করতে পারে না তার জন্য গোলাপ ফুলের কাঁটার চেয়েও খারাপ। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমার সঙ্গ চাস, অথচ
আমার সঙ্গে যেতে এত দ্বিধা? দ্বিধা থাকবে কেন? জানতে চাচ্ছি। জানার দরকার নেই, গেলেই দেখতে পাবি। আগুন রুম থেকে বেরিয়ে নাইমাকে কল করে বলেছে যে সে নাইমার সাথে দেখা করতে চায়, নিজেদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চায়। প্রেমে পাগল নাইমা আগুনের কথা মেনে নিয়ে ছুটে আসে তার কাছে। মোমকে আঘাত করে ওদের চোখের আড়াল হওয়ার পর নাইমা ঢাকায় ব্যাক করবে এরকম মনস্থির করেছিল। ব্যাস উঠতে যাবে তখনই আগুনের কল পেয়ে ফিরে আসে আগুনের বলা ঠিকানায়। আগুন ভরাট কণ্ঠে শুধালো, তুই জানলি কিভাবে আমি সোনারগাঁও আছি? ফলো করিস আমাকে? ফলো তো করি, তবে তোরা সোনারগাঁও ঘুরতে আসবি সেটা তোকে ফলো করে জানতে পারি। আগুন ভ্রুকুচকে ফেলল, চওড়া গলায় প্রশ্ন করল, তাহলে কিভাবে জানতে পেরেছিস? মনে আছে কয়েকদিন আগে লাস্ট তোর সাথে দেখা হয়েছিল তোর কলেজে, যেদিন যদিও অরিজিনালি তোর সাথে দেখা করার জন্যই গিয়েছিলাম, কিন্তু তোর কলেজের সামনে পুরনো একজন ফ্রেন্ড সাক্ষাৎ করতে বলেছিল, তাই গিয়েছিলাম। ফিরে আসার পথে তোর কলেজের পরিচিত এক প্রফেসরের সাথে দেখা হয়েছিল। তার সাথে কথা বলার সময় এক পর্যায়ে তিনি জানালেন আর 3 দিন পর তোরা নাকি সোনারগাঁও ঘুরতে আসবি। তখনই আমি ডিসাইড করছিলাম আমিও সোনারগাঁও আসবো। তোরা যেদিন এসেছিস আমিও ওই দিনই সোনারগাঁও এসেছি। আগুন খুব মনোযোগ দিয়ে নাইমার কথা শ্রবণ করলো। হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে থামলো যে জায়গায় মোমকে নাইমা নিয়ে এসেছিল। জায়গা এখনো আবছা অন্ধকারাচ্ছন্ন। পার্থক্য শুধু তখন সবকিছু স্পষ্ট দেখা যায়নি, তবে এখন দেখা যাচ্ছে, কারণ এখন চারপাশে আগের তুলনায় অন্ধকার ছেয়ে আছে বলে অল্প স্বল্প দূর হতে আসা আলোতে জায়গাটা উজ্জ্বল হয়ে উঠেছে। নাইমা চোখ ঘুরিয়ে জায়গাটা অবলোকন করে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন এনেছিস? নাইমার হাত ছেড়ে দিল আগুন, বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ায়। যাত্রা তো এখান থেকে তুই শুরু করেছিস, ভাবলাম আমি না হয় শেষটা এখানেই করি। মানে কি বলতে চাস তুই? ফোনে না বললি তুই আমাকে মেনে নিবি? মেনে নিব কখন বললাম? বলেছি হিসাব বরাবর করতে চাই। কিসের হিসাব? নাইমা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাদ দে, তোর সোনারগাঁওয়ে আসার কারণটা কি জানতে পারি? অফকোর্স, তোর কাছাকাছি থাকার জন্য। মৃদু হাওয়ার প্রকোপে গাছের লতাপাতা নড়ছে, সেই সাথে নাইমার উন্মুক্ত চুল। আগুন কয়েক কদম এগিয়ে নাইমার মুখশ্রীতে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে দেয়। নাইমার মন শিহরণে পুলকিত হলো, আবেশে নেত্রদয় বন্ধ করে ফেলে। আগুন বাঁকা হাসলো। আগুনের হাত কাঁধ পেয়ে হঠাৎ নাইমার পেছনে চুল শক্ত করে মুঠো করে ধরল। চুলে টান লাগায় মাথায় ব্যথা অনুভব হতেই সুখে ভাসা নাইমা ফট করে চোখ মেলে তাকায়। আগুন রক্তিম চোখে নাইমার দিকে চেয়ে আছে, ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করে হুঙ্কার ছেড়ে বলে, মোমকে মারতে চাচ্ছিলি কোন সাহসে? তোর যদি কোনো অভিযোগ বা রাগ থেকে থাকে তাহলে সেটা আমার উপর দেখাতি। আমার স্ত্রীকে আঘাত করার স্পর্ধা কোথা থেকে পেলি তুই? নাইমা তা ছিল হেসে জবাব দিল, ওহো, তার মানে তুই প্রতিশোধ নিতে আমাকে ডেকেছিস? প্রতিশোধ কেন নিব? বললাম না হিসাব। বলে পুরুষালী শক্ত পোক্ত হাতে সজোরে থাপ্পড় মারল নাইমার নরম গালে। থাপ্পড়ে চোটে হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল। রাগান্বিত চোখে আগুনের দিকে দৃষ্টি তাক করতেই আবারও নরম গালে শক্ত হাতের থাপ্পড় পড়ল। থাপ্পড়ের জন্য নাইমার ঠোঁটের কোণা ফেটে চিকন ধারায় রক্ত বের হতে শুরু করলো। মাথা ভো ভো করে ঘুরতে লাগলো, চারপাশ ঝাপসা ঘোলাটে লাগছে। আগুন চোয়াল শক্ত করে তেড়ে এসে নাইমার কোনোই চেপে পেছন দিকে নিয়ে মুচড়িয়ে ধরে। ব্যথায় নাইমার চোখ দুটো জলে টইটম্বুর হয়ে গিয়েছে। নাকের পাটাতন ফুলিয়ে রক্তিম চোখে চেয়ে আগুন চিবিয়ে চিবিয়ে বলে উঠল, বল, মোমকে কেন মারতে চাচ্ছিলি? সে তোর কি ক্ষতি করেছে? কেন পড়ে আছিস ওই নিষ্পাপ মেয়েটার জীবনের পিছনে? যন্ত্রণায় নাক মুখ বিকৃত করে ফেলল নাইমা। তেজি গলায় চিৎকার করে বলে ওঠে, কারণ এই মেয়েটা আমার একমাত্র পথের কাঁটা ছিল। ওর জন্যই তো তুই আমাকে পাত্তা দিস না, আমাকে বারংবার রিজেক্ট করেছিস। এই অপয়া মেয়েটার জন্য আর আমার মধ্যে দূরত্ব। মোমকে তুই দোষ দিচ্ছিস? লাইক সিরিয়াসলি?
ব্রেইনলেস, ডার্টি গার্ল। আরে মোম, আমার লাইফে আসার আগে থেকেই তো আমি তোকে ইগনোর করতাম। তোকে তো আরও একবার বলেছিলাম মোমের সাথে আমার বিয়ে না হলেও আমি কখনো তোকে বিয়ে করতাম না। তাহলে ওই মেয়েটা তোর পথের কাঁটা কিভাবে হলো? ওকে দোষারোপ করিস কিসের ভিত্তিতে? আর তুই এতটাই নিচুতে নেমে গিয়েছিস যে বাচ্চা মেয়েটাকে এভাবে আঘাত করতে তোর বুক কাঁপলো না? তুই নিজেও তো একজন মেয়ে, একবারও মনে হয়নি ও তোর ছোট বোনের মতো? কিভাবে পারলি আমার পিচ্চিটাকে এতটা কষ্ট দিতে?